আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ এর উপর টোটাল 5টি ক্লাস নিয়েছি এবং আজকে থেকে আমরা সৃজনশীল ক্লাস শুরু করব। তো সৃজনশীলের প্রথম ক্লাসে আমরা একটা অঙ্কই করব এবং এই অধ্যায়ে আমরা টোটাল 4টা সৃজনশীল শেষ করব ইনশাআল্লাহ। এই অঙ্কটা ঢাকা বোর্ড 2004 সালে এসেছে, বোঝাই যাচ্ছে যে খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তো চলো শুরু করা যায়। আমাদের উদ্দীপকে যেটা বলছে সেটা বলছে সার্বিক সেট ইউ সমান সমান এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 15। তার মানে এটা ইউনিভার্সাল সেটটাকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে কি যে একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার মানগুলা বের করে নেওয়া। তারপরে এ সেট দিয়েছে, এ সেটটা একইভাবে দেখো সেট গঠন পদ্ধতিতে দিয়েছে, কি বলছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট 7 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 15। এটাকেও আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এর মান। বিটা কিন্তু ডিরেক্ট তালিকা পদ্ধতিতে দিয়ে দিয়েছে, তাহলে এটার আর কোনো কাজ নাই। সিটা কি বলছে দেখো এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স 3 এর গুণিতক এবং এক্স ইজ লেস দ্যান 15। এটাও একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে সেটটা, একেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে আশা করি উদ্দীপকে কি দিয়েছে আমরা একটা ধারণা পেয়েছি। এখন আমাদের কতে কি বলছে দেখো, কতে বলছে এফ অফ এ সমান সমান এ কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো যখন এফ অফ -1 সমান সমান 0। এটা হচ্ছে একটা ফাংশনের অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। আমরা দেখো একবারে বুঝে ফেলবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে, তাহলে দেওয়া আছে ফাংশন অফ এ সমান সমান এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a মাইনাস 2b প্লাস 2b সরি। ওকে, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে বি এর মান। কিসের সাপেক্ষে বের করব? আমাদের কিন্তু একটা শর্ত দিয়েছে যখন এফ অফ -1 সমান সমান 0। তার মানে এই যে একটা রাশি দিয়েছে, এই রাশিতে এফ অফ 1 তার মানে এর জায়গায় যখন -1 বসাবো তখন যে মানটা পাবো সেই মানটা হবে 0 সমান। তাহলে আমরা আগে লিখতে পারি এর মানটা যদি -1 বসাই তাহলে কত পাবো দেখি আমরা। দেখো এর জায়গায় বসাইছি -1, তাহলে এই রাশিতে যত জায়গায় এ আছে তত জায়গায় -1 বসবে। তাহলে এখানে আছে এ কিউব তার মানে -1 কিউব মাইনাস 4 এ স্কোয়ার তার মানে -1 স্কোয়ার প্লাস 5a তাহলে 5 ইন্টু -1 প্লাস 2b। আশা করি এই মানটা বসানো তোমরা সকলেই বুঝতে পেরেছো। মাইনাসের উপরে যদি বিজোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে মাইনাসটা মাইনাসই থেকে যায়, আর মাইনাসের উপরে যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে মাইনাসের উপরে দেখো বিজোড় সংখ্যক পাওয়ার কিউব আছে, তাহলে মাইনাসটা মাইনাস থাকলো, 1 এর কিউব করলে 1 মাইনাস, দেখো এখানে মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, 1 এর স্কয়ার করলে 1 প্লাস 1 এর সাথে -4 গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 এর সাথে 1 গুণ করলে 4 প্লাসে মাইনাসে মাইনাস, 5 এর সাথে 1 গুণ করলে 5 প্লাস 2b। এই তিনটাই মাইনাস, তাহলে তিনটাই যোগ করতে হবে। মাইনাসে মাইনাসে যদি প্লাস, তিনটাই যোগ করব কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন বসাতে হবে। মাইনাস বসালাম, 5 আর 4 9, 9 আর 1 10 প্লাস 2b। একে তো আর ক্যালকুলেশন করা যাচ্ছে না, কারণ এই দুইটা দুই জাতীয় রাশি, একে যোগ বিয়োগ করা যায় না। তাহলে দেখো এই রাশিতে আমরা যখন এফ অফ -1 তার মানে এর জায়গায় -1 বসেছি তখন আমরা এটা পেয়েছি। আমাদের বলে দিছিল কি এফ অফ -1 সমান সমান 0, তার মানে এফ অফ -1 যদি 0 হয় তাহলে এফ অফ -1 এর মান কি এটা, তাহলে এটা সমান সমান কি লিখতে পারি আমরা, 0 লিখতে পারি। লিখবো যে যেহেতু এফ অফ -1 সমান সমান 0, অতএব এফ অফ -1 এর মান কত, -10 প্লাস 2b সমান সমান 0। -10 এর পাশে পাঠিয়ে দাও, +10 হয়ে যাবে। 0 এর সাথে +10 করলে 10ই হবে। 2 ওই পাশে পাঠিয়ে দাও, 2 গুণ আকার আছে ওই পাশে গেলে ভাগ হবে। b সমান সমান 10 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করো, 5 দুগুণা 10। অতএব b এর মান পেলাম কত আমরা, 5। এটাই আমাদের নির্ণয় করতে বলছিল, দেখো b এর মান। আশা করি ক নম্বরটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা খ নম্বরটি দেখি। খ নম্বরে আমাদের বলছে কি এ প্রাইম ইউনিয়ন
বি ডিফারেন্স অফ সি নির্ণয় করো। এখানে দেখো আমাদের কি কি লাগবে। এ প্রাইম মানে কি? এ প্রাইমের সূত্র হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে ইউ সেট লাগবে আমাদের, তার মানে ইউ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ইউ মাইনাস এ সেট লাগবে, এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। বি ডিফারেন্স সি, বি সেটটা লাগবে, বি সেটটা অলরেডি তালিকা পদ্ধতিতে প্রকাশ আছে। সি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এই সবগুলো সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশের পরে আমরা এই এই যে কাজটা, এই কাজটা করতে পারবো। তাহলে প্রথম কাজ কি আমার, যে এই যে সেটগুলো আছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া, এদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। আমরা সেগুলাই করি আগে। তাহলে দেখো দেওয়া আছে ইউ, কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখি। ইউ সমান সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 is less than x is less than 50। ওকে, এখানে দেখো আমাদের শর্তটা কি বলছে, x belongs to n, এবং x হচ্ছে ন্যাচারাল নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। x আবার x বিজোড় সংখ্যা হতে হবে, এমন বিজোড় সংখ্যা যার মানটা হবে 3 থেকে বড় 15 থেকে ছোট। 3 থেকে বড় 15 থেকে ছোট বিজোড় সংখ্যা কি কি আছে? 5, 7, 9, 11, 13, এগুলাই হবে ইউ এর মান। আমরা লিখতে পারি অতএব ইউ সমান সমান 5, 7, 9, 11, 13। ওকে, আশা করি ইউ এর মানটা কিভাবে বের করছো তোমরা সহজেই বুঝতে পেরেছো। এরপরে আমাদের এ সেটটা দেওয়া ছিল, কি দেখি। এ সেটটা কি দেওয়া ছিল, এক্স বিলংস টু এন সাচ দ্যাট 7 is less than x is less than 50। এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের বলছে যে এক্সটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে এক্স স্বাভাবিক সংখ্যা, এমন স্বাভাবিক সংখ্যা যার মান 7 থেকে বড় 15 থেকে ছোট। 7 থেকে বড় এবং 15 থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি আছে? 8, 9, 10, 11, 12, 13, 14, তাই না? এই 7টা আছে। তাহলে আমরা লিখতে পারি কি, এ সমান সমান 8, 9, 10, 11, 12, 13, 14 আমরা লিখতে পারি। এখন দেখো তো, আমরা নর্মালি কিন্তু দেখতেছি এটা ম্যাথমেটিক্যালি কোনো ভুল নাই, আমরা যে সত্য দিয়েছিল সেই সত্য আলোকে লিখছি। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এই মানটা গ্রহণযোগ্য নয়। এই অঙ্কের ক্ষেত্রে যদি আমি এর এই মানগুলো রাখি তাহলে অঙ্কের অ্যান্সারটা ভুল হয়ে যাবে, এটা লজিক্যালি ভুল হয়ে গেল। কেন ভুল হলো? কারণ আমাদের তো ইউনিভার্সাল সেট দিয়েই দিয়েছে, সার্বিক সেট। সবসময় মনে রাখতে হবে যে সার্বিক সেট হচ্ছে মাদার সেট, এর আন্ডারে যে সেটগুলোকে আমরা আলোচনা করব সেই সেটগুলো হবে সার্বিক সেটের উপসেট। তার মানে এই সেটগুলোর কোনো উপাদান এমন থাকতে পারবে না যে উপাদানটা সার্বিক সেটে নাই। তুমি দেখো তো এই সেটের মধ্যে 8 আছে, দেখো সার্বিক সেটে কি 8 আছে? নাই। এই সেটের মধ্যে 10 আছে, সার্বিক সেটে কি 10 আছে? নাই। এই সেটের মধ্যে 12 আছে, সার্বিক সেটে নাই। এই সেটে 14 আছে, সার্বিক সেটে নাই। তাহলে এর এই সকল মান কিন্তু নেওয়া যাবে না। আমরা আরো একটু এক্সাম্পল যদি দিই, ধরো তোমাকে রচনা আসলো, তোমাকে লিখতে দিল যে ষড় ঋতুর বাংলাদেশ লিখতে দিল, বাংলাদেশের যে 6টা ঋতু, ঋতু নিয়ে তুমি লিখবা। এখন শীতকাল আসছে, শীতকালে তুমি লিখলে যে বাংলাদেশে শীতকালে বরফ পড়ে, মাইনাস এত ডিগ্রি তাপমাত্রা হয়, বরফে ঢেকে যায় সবকিছু, হ্যাঁ তেন। শীতের সাথে এটা রিলেটেড, হ্যাঁ শীত আসলে বরফ পড়তেই পারে, কিন্তু এটা কি বাংলাদেশে হয়? পৃথিবীর অন্য দেশে হয়, ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে বা অনেক কান্ট্রি গুলাতে, যেমন আমাদের এশিয়ান, জাপান বলো, চীন বলো বা ইন্ডিয়ার কিছু অংশ বরফ পড়ে, কিন্তু বাংলাদেশে তো পড়ে না। তাহলে তোমাকে কিন্তু একটা রেঞ্জ দিয়ে দিছিল যে ষড় ঋতুর বাংলাদেশ, বাংলাদেশের 6টা ঋতু নিয়ে আলোচনা করতে। তুমি চলে গেলে কি বহির্বিশ্বের যে শীতকালীন যে বৈশিষ্ট্যগুলো সেটা দিয়ে দিলে, তাহলে অ্যান্সার তো ভুল হয়ে গেল, তাই না? তাহলে এখানে আমাদের রেঞ্জটা দিয়ে দিয়েছে ইউনিভার্সাল সেটের, যে এই রেঞ্জের মধ্যে আমাদের মানগুলো রাখতে হবে। যেই মানগুলো এর সাথে নাই বা এর সাথে জড়িত না, সেই মানগুলো নেওয়া যাবে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কেন সবগুলো মান রাখতে পারবো না। তাহলে এইভাবে লেখা যাবে না। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে 7 থেকে বড় এবং 15 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলা হচ্ছে,
ওকে, 7 থেকে বড়, 15 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি? 8, 9, 10, 11, 12, 13, 14। এটা তো আমরা জানি। এর মধ্যে থেকে কোন কোন মান গ্রহণযোগ্য নয়? এখানে 8 গ্রহণযোগ্য নয়, 10 গ্রহণযোগ্য নয়, 12 গ্রহণযোগ্য নয় এবং 14 গ্রহণযোগ্য নয়। এই মানগুলো তো ইউ নাই। এই মানগুলা ইউ এর সাথে জড়িত নয়। এইগুলা কি? আর নট এলিমেন্ট অফ ইউ, অথবা আর নট বিলংস টু ইউ। এই মানগুলা ইউ এর সাথে জড়িত নয় বা ইউ এর উপাদান নয়। এই মানগুলো যেহেতু ইউ এর সাথে জড়িত নয় বা ইউ এর উপাদান নয়, তাহলে এই মানগুলা এর উপাদানও হতে পারবে না। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এ সমান সমান এই মানগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে, কি কি আছে? 9 আছে, 11 আছে আর 13 আছে। এই তিনটাই হবে এর মান। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তার মানে অঙ্কটা দেখতে কিন্তু খুবই সহজ, অঙ্কটা এমনিতেই সহজ, কিন্তু তোমার এই যে ডেপথ, নলেজের ডেপথ যেটাকে বলি আমরা, যেটাকে বেসিক বলি, বেসিক জিনিসটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু বোর্ডে এই ধরনের কোশ্চেন সলভ করতে গেলে তুমি বিপদে পড়ে যাবে। তুমি নর্মালি চিন্তা করে এইগুলা, এই মানগুলা দিবা, ক্যালকুলেশন করবা, তুমি এসে তো চিন্তা করতেছো আরে অঙ্কটা খুব সহজ আসছে, আমি তো খুব ফাটাই দিছি অঙ্ক, একেবারে খুব ভালোভাবে সলভ করেছি, অঙ্ক অ্যান্সার ঠিক আছে। যখন অন্য সাথে মিলাইতে যাবা দেখবো মিলতেছে না। কারণ তুমি চিন্তা করতেছো তুমি সমাধান ঠিকভাবে করে আসছো, পরীক্ষার খাতায় মার্কস আসেনি, তাও স্যারের উপর দোষ দিবা, স্যার আমার খাতা ঠিক করে দেখেনি। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো এখন এর মানটা আমরা কিভাবে বের করলাম। ওকে, বি এর মানটা আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে? 5, 7, 11, 13। ওকে, আর সি এর মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে সি এর মান কি দেওয়া আছে দেখো তো? x belongs to n such that x 3 এর গুণিতক এবং x is less than 15। এটাও কিন্তু সেম এই যে এর মতো করে বের করে নিতে হবে মানগুলা। কেন? তুমি যদি ডিরেক্ট এখানে সি এর মানটা বের করে নাও, তাহলে দেখো 3 এর গুণিতক, 3 এর গুণিতক কি? 3 অক্ষে 3, যেহেতু স্বাভাবিক সংখ্যা, মানে বিজোড়ে বিয়োগে যাওয়া যাবে না, স্বাভাবিক ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে 3 এর সাথে 1 গুণ করলে 3 অক্ষে 3 গুণিতক, 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, আর নেওয়া যাবে না কারণ 15 থেকে ছোট বলছে। তাহলে নরমালি আসতেছে কি? 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। এইগুলাই হচ্ছে এই সেটের উপাদান। একইভাবে এতে আমরা যেমন দেখলাম সকল উপাদান ইউর মধ্যে ছিল না, এরও দেখো সকল উপাদান ইউর মধ্যে নাই। যেমন এই যে 12, 3, 6, দেখো তো আছে এর মধ্যে? নাই। তাহলে এই উপাদানগুলো তো নেওয়া যাবে না, তাহলে এর মতো প্রসেস করে এর উপাদানগুলো নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে সি এর, এখানে লিখতে পারি যে 3 এর গুণিতক যা 15 থেকে ছোট এবং স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 3 এর গুণিতক যে 15 থেকে ছোট এবং স্বাভাবিক সংখ্যা। তাহলে সংখ্যাগুলো কি আসতেছে দেখো তো? সংখ্যাগুলো আসতেছে হচ্ছে 3, 6, 9, 12। এর মধ্যে 3, 6 এবং 12 ইউর উপাদান নয়। তাহলে লিখতে পারি যে এখানে 3, 6 এবং 12 আর নট এলিমেন্ট অফ ইউ, অথবা নট বিলংস টু ইউ। তাহলে এইগুলা বাদে যে উপাদানটা থাকবে সেটা হবে সি এর মান। তাহলে অতএব সি সমান সমান আমরা পেলাম কি? শুধু 9। ওকে, তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো সি এর মানটা কিভাবে নির্ণয় করছি। এখন আমাদের কাজ কি? আমাদের প্রথম কাজ শেষ হয়ে গেল যে আমরা প্রত্যেকটা উপাদানের, মানে প্রত্যেকটা সেটের মান আমরা বের করে নিয়েছি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। এখন দেখো আমাদের বলছে এ প্রাইম ইউনিয়ন বি ডিফারেন্স সি নির্ণয় করতে। তাহলে আমরা আগে এ প্রাইমের মানটা বের করি, তারপরে এই মানটা বের করব, তারপরে এই দুইটা মানকে ইউনিয়ন করে দেবো। তাহলে আমরা লিখতে পারি যে এ প্রাইম, এ প্রাইম মানে কি? ইউ মাইনাস এ, ইউনিভার্সাল সেট থেকে এই সেটটা মাইনাস করতে হয়। ইউনিভার্সাল সেটে আমরা কি পেয়েছিলাম? 5, 7, 9, 11 আর 13। এখান থেকে মাইনাস করব আমরা এ সেট। এ সেটে আমরা কি পেয়েছিলাম দেখো তো? 9, 11, 13, 9, 11, 13। ওকে, মাইনাস করার কিভাবে, এই প্রসেসটা কি বা কিভাবে মাইনাস করতে হয় সেটা হচ্ছে
প্রথম যে সেটটা থাকে, তার মানে যেই সেটটা থেকে আরেকটা সেট মাইনাস করতে হয়, এখানে ইউ থেকে এ মাইনাস করতে বসে এ সেটের কোন কোন উপাদান ইউ সেটের মধ্যে আছে সেগুলো বাদ যাবে। দেখো তো এ সেটের 9 ইউ এর মধ্যে আছে, তাহলে 9 বাদ। 11 ইউ এর মধ্যে আছে, তাহলে 11 বাদ। 13 ইউ এর মধ্যে আছে, তাহলে 13 বাদ। 9, 11, 13 বাদে ইউ এর যে উপাদানগুলো থাকবে সেগুলাই নতুন সেট হবে। তাহলে এখান থেকে 9, 11, 13 বাদ দিলে থাকবে 5, 7। তাহলে এ প্রাইমের মান হচ্ছে 5, 7। ওকে, এবার আমরা কি করব? বি ডিফারেন্স সি। এই ডিফারেন্স মানেই কিন্তু মাইনাস, মাইনাসও যা ডিফারেন্সও সেম তাই। বি এর মানটা আগে বসাই। বি সেটের উপাদান ছিল 5, 7, 11, 13। ওকে, এখান থেকে ডিফারেন্স সি সেট কি নাই। তাহলে দেখো তো সি সেটের কোন কোন উপাদান বি সেটের মধ্যে আছে সেগুলো মাইনাস, সি সেটের একটা উপাদান নয়, এটা কিন্তু বি সেটে নাই। বি সেটের উপাদান থেকে মাইনাস করারও কিছু নাই, তাহলে অ্যান্সার কি? বি সেটের প্রত্যেকটা উপাদানই বসে যাবে, যেহেতু আমি কোনোটা বাদ দিতে পারতেছি না। তাহলে এর অ্যান্সার হচ্ছে 5, 7, 11, 13। তাহলে আশা করি এটুকু বুঝছো যে প্রাইম আর বি ডিফারেন্স সি আমরা কিভাবে বের করলাম। এখন এই দুইটা মান পেয়ে গেছি, এই দুইটা মানকে এখন ইউনিয়ন করবো। তাহলে আমরা লিখতে পারি অতএব এ প্রাইম ইউনিয়ন বি ডিফারেন্স সি। এ প্রাইমের মান পেয়েছি কত আমরা? 5, 7। ইউনিয়ন বি ডিফারেন্স সি এর মান কত পেয়েছি? 5, 7, 11, 13। ওকে, এখন দেখো এই দুইটা সেটকে ইউনিয়ন মানে সংযোগ করতে হবে, একটা সেটে পরিণত করতে হবে, এবং একই উপাদান বারবার আসবে না। তার মানে একই উপাদান তো 5, 7 দুইবার আসবে, আছে কিন্তু দুইবার আসবে না। 5, 7, 11, 13 এটাই হচ্ছে ক্ষয়ের আনসার। আশা করি খ নম্বরটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই অঙ্কটার মূল বিষয়টা হচ্ছে যে এখানে যে সেট গঠন পদ্ধতিতে ছিল দেওয়া, একে তালিকা পদ্ধতিতে কিভাবে আমরা নির্ণয় করবো মানগুলা। বোর্ডে এই ধরনের সিলি কোশ্চেন যদি আসে তখন তোমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছো কোন কোন জায়গায় ফোকাস করতে হয়। ওকে, এবার আমরা গ নম্বরটি দেখি। গ নম্বরে আমাদের বলছে কি পাওয়ার অফ বি নির্ণয় করো, তার মানে বি সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে কি বি পাওয়ার অফ বি এর উপাদান 2n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। তাহলে এই অঙ্কটা দুইটা অংশ, একটা হচ্ছে প্রথমে পাওয়ার অফ বি, তার মানে বি সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে, আর পরের অংশে আবার দেখাতে হবে এটা 2n কে সমর্থন করে। প্রথম অংশটা আগে আমরা করে ফেলি। প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে, যেহেতু বি সেটের শক্তি সেট করবো তাহলে বি সেটটা কি দেওয়া আছে সেটা লিখি। তাহলে দেওয়া আছে বি সেটটা 5, 7, 11, 13। এখন দেখো কোন সেটের শক্তি সেট যখন করতে হয় তখন ওই সেটে যতগুলা উপসেট হয় ও শক্তি সেটের উপাদান হবে সেগুলা। কি বলেছে আবার বলি, কোন সেটের শক্তি সেট করতে গেলে ওই সেটটা যতগুলা উপসেট হবে সেই উপসেট গুলাই হবে তার শক্তি সেটের উপাদান। তাহলে এখানে বি সেটের শক্তি সেট নির্ণয় করতে বলছে, বি সেটের যতগুলা উপসেট হবে এর শক্তি সেটের উপাদান হবে সেগুলা। তাহলে এর এই বি সেটের উপসেট গুলা কি কি সেটা একটু আগে দেখি আমরা। আমরা লিখতে পারি যে বি সেটের উপসেট গুলা হচ্ছে, একটা সেটের উপসেট কি কি হয়? একটা সেটের উপসেট হচ্ছে ওই সেটটা সকল উপাদান নিয়ে তার উপসেট গঠিত হতে পারে, ওই সেটের যে কোনো একটা উপাদান কম নিয়ে তার উপসেট গঠিত হতে পারে, ওই সেটের কোনো উপাদান না নিয়েও তার উপসেট গঠিত হতে পারে। এটা ডিপেন্ড করে তার উপাদানগুলোর উপরে। যেমন এটার উপাদান আছে 4টি, প্রথম কি এই 4টি উপাদান নিয়েই একটা উপসেট গঠিত হতে পারে, তারপরে 3টা করে উপাদান নিয়ে উপসেট গঠিত হতে পারে, তারপরে 2টা করে উপাদান নিয়ে তার উপসেট গঠিত হতে পারে, তারপরে 1টা করে উপাদান নিয়ে তার উপসেট গঠিত হতে পারে, আবার কোনো উপাদান না নিয়েও তার উপসেট গঠিত হতে পারে। আশা করি বুঝতে পেরেছো কনসেপ্টটা। এখানে উপসেট গঠনের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে সংখ্যা যদি আমি এলোমেলো করে দিই তাহলে কিন্তু সেটটা চেঞ্জ হয়ে যায় না। যেমন তোমরা বলতে পারো, ধরো আমি লিখলাম 5, 7, 11 তিনটা উপাদানে একটা সেট করব। এখন তুমি বললে যে ঠিক আছে আমি এখন নিব 7, 5, 11, তাহলে এটা আর একটা সেট হবে, আর একটা উপসেট হবে, যেহেতু এ আর এ সমান না। কিন্তু দেখো সিকোয়েন্সটা সমান নেই, কিন্তু এর ভিতরে যে উপাদানগুলো ছিল এর মধ্যে সেম উপাদানই আছে, তাহলে এই দুইটা কিন্তু একই সেট। তার কারণ হচ্ছে এখন তুমি বললে
যে আমি বাজারে গেছি, বাজারে যে তুমি কি কিনছো, ডিনার সেট কিনছো একটা। ডিনার সেটে কি কি আছে, ধরো আছে 3টি গ্লাস সেট আর 2টি বাটি আর 10টি প্লেট। ধরো এটা হচ্ছে তুমি কিনছো, ক ক কিনছে ধরো এটা। আর খ যে ডিনার সেট কিনছে বাজার থেকে একটা, ও কিনছে কি, যে 10টি প্লেট, 3টি গ্লাস আর 2টি বাটি। এটা হচ্ছে ক্ষয়ের কেনা ডিনার সেট। এখন কয় এসে বললো যে আমি এই যে ডিনার সেট কিনছি, ক্ষয় এসে বললো এই যে আমি ডিনার সেট কিনছি, আমি কিন্তু ভিন্ন কিনছি। আসলে কি ভিন্ন হয়েছে, হয়তো বা সিকোয়েন্সটা সাজানো, সিকোয়েন্সটা ঠিক নাই, কিন্তু এর ডিনার সেটে যে যে উপাদান ছিল এর ডিনার সেটে সেম সেম উপাদান আছে না, তাহলে তো আলটিমেটলি আসলে ডিনার সেট ভিন্ন হয়নি, একই জিনিস। তাহলে খেয়াল রাখতে হবে যে উপাদানগুলো সিকোয়েন্স চেঞ্জ করে দিলেও কিন্তু নতুন কোনো সেট গঠিত হয় না, বা নতুন কোনো উপসেট গঠিত হবে না। ওই একই উপাদানই থাকবে, যেহেতু সিকোয়েন্স চেঞ্জ হলেও তো উপাদান চেঞ্জ হচ্ছে না, তাহলে উপসেট একটাই হবে। ওকে, আশা করি কনসেপ্টটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। তাহলে উপসেট গঠন করতে গেলে প্রথমে আমরা সকল উপাদান নিয়ে একটা উপসেট গঠন করবো। মানে এর যে যে উপাদানগুলো ছিল কি 5, 7, 11, 13, এই সকল উপাদান নিয়ে আমি উপসেট গঠন করছি। এবার একটা করে উপাদান কমাই দেবো, কারণ 3টা করে এর কতগুলো উপসেট বের করা যায়, 3টা করে উপাদান নিয়ে। 3টা করে উপাদান নেবো আমি, 5, 7, 11, এই যে 3টা নিছি। ওকে, 5, 7, 13, 5 কে প্রথম রাখলাম, রেখে কয়টা নেওয়া যায়, 5, 7, 11 নেওয়া যায়, 5, 7, 13 নেওয়া যায়, 5, 11, 13 নেওয়া যায়, 5, 11, 13। ওকে, 5কে রেখে আর তুমি 3টে উপাদানে কোনো সেট গঠন করতে পারবে না। 5কে বাদ দিয়ে দেখি 3টে উপাদান নিয়ে সেট গঠন করা যায় কিনা, যায়, 7, 11, 13, তাই না? ওকে, এবার 3টে উপাদান নিয়ে আর কোনো সেট কোনোভাবেই গঠন করা সম্ভব নয়, তোমরা চেষ্টা করে দেখতে পারো বাসায়। এবার 3টা করে উপাদান নিয়ে যখন গঠন করা যাচ্ছে না, এবার 2টা করে উপাদান নিয়ে আমরা, 2টা করে উপাদান নিলে কি কি আসবে দেখো, আমি প্রথমে 5, 7, 5, 11, 5, 13 নেব। 5, 7, 5, 11, 5, 13। 5-এর সাথে আর একটা উপাদান নিয়ে আর 2টা সেট গঠন করা যায় না, 2টো উপাদান নিয়ে। 5কে বাদ দিয়ে দিলাম, এবার 2টা উপাদান নেব, 7, 11, 7, 13। এবার দেখো তো, 7কে নিয়ে 2 উপাদান বিশিষ্ট আর কোনো সেট গঠন করা যায় না, তাহলে 7কেও বাদ দিলাম, এবার থাকলো কি 11 আর 13। ওকে, আর কিন্তু 2টা উপাদান নিয়ে তুমি আর কোনো সেট গঠন করতে পারবে না। তাহলে এবার আমরা একটা করে উপাদান নিব, তাহলে 5, 7, 11, 13। ওকে, তাহলে একটা করে উপাদান নিয়েও আর সেট গঠন করতে পারবা না, কারণ সবগুলা উপাদান নেওয়া হয়ে গেছে। তাহলে এখন কোন উপাদানই নেব না, তাহলে কি আসবে, ফাঁকা সেট। ফাঁকা সেট চিহ্ন দিয়ে দিতে পারো, অথবা জাস্ট এই ফাঁকা সেটও রাখতে, আমি চিহ্নই দিয়ে দিলাম ফাঁকা সেট। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এর উপসেট কিভাবে নির্ণয় করতে হয়। এখন এই যে উপসেট গুলো আমি বের করলাম, এই উপসেটটা হবে পাওয়ার অফ বি সেটের উপাদান। তাহলে এখন আমরা লিখতে পারি, অতএব পাওয়ার অফ বি সমান সমান, উপসেট গুলো লিখি, 5, 7, 11, 13, তারপরে 5, 7, 11, তারপরে 5, 7, 13, তারপরে 5, 11, 13, তারপরে 7, 11, 13, তারপরে 5, 7, 5, 11, 5, 13, তারপরে 7, 11, 7, 13, তারপরে 5, 7, 11, 13, তারপরে ফাঁকা সেট। ওকে, বলছি কি যে এর উপসেট গুলো হবে এর উপাদান। দেখো তো, একটা সেটের উপাদান গুলোকে সবসময় দুই পাশে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রাখতে হয়। এই সেটের উপাদান গুলো আমরা লিখলাম। এখন এই উপাদান গুলোকে আমরা দেখো তো আবদ্ধ করছি দুই পাশে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, করিনি। তাহলে এই যে দুই পাশে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম, তাহলে এই সেটের উপাদান গুলো আমরা এই হবে, বুঝতে পেরেছি আশা করি। এখন কয়টা উপাদান পেয়েছি আমরা, দেখো তো, 1টা, 2টা, 3টা, 4, 5, 6, 7, 8,
9, 10, 11, 12, 13, 14, 15, তাই না? তাহলে একটা উপাদান আমরা কম পেয়েছি। 5, 7, 11, 5, 7, 13, 5, 11, 13, 7, 11, 13, 5, 7, 5, 11, 5, 13, 7, 11, 7, 13, 11, 13 আমরা লিখিনি, তাই না? এটা আমরা সামনে লিখে দিই, 11, 13। ওকে, তাহলে দেখো আমরা পেয়েছি কয়টা উপাদান? 16টা উপাদান। এখন এই যে 15টা উপাদান হলো, আমি কিভাবে বুঝলাম যে একটা উপাদান কম আছে? বোঝার উপায় হচ্ছে যে এর উপাদানগুলো হবে 2 টু দি পাওয়ার n, আমাদের বলেই দিয়েছে কিন্তু। n কি? n হচ্ছে b এর উপাদান সংখ্যা, তাহলে b এর উপাদান কয়টা? 4টা। 2 টু দি পাওয়ার 4, তাহলে কয়টা হবে? 16। তাহলে এর উপসেট গুলো হবে 16টি, বা পাওয়ার অফ b সেটের উপাদান হবে 16টি। সেইটা আমি হিসেব করে কিন্তু বুঝে ফেলছি যে এখানে 16টি উপাদান হতে হবে। ওকে, এবার দেখো আমরা 16টি উপাদান পাইছি। আমাদের এখানে বলে দিছিল কি n হবে b এর উপাদান সংখ্যা। আমরা লিখতে পারি যে n b এর উপাদান সংখ্যা। তাহলে b এর উপাদান সংখ্যা কি? 4, তাহলে n সমান সমান 4। তাহলে আমরা লিখতে পারি যে এখানে পাওয়ার অফ b এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ b এর উপাদান সংখ্যা কত? দেখো তো 16, তাই না? 16টি পাইছি আমরা উপাদান। এই 16কে কিভাবে লেখা যায়? দেখো 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। এখন তুমি বলতে পারো 16কে তো আমি 2 গুণিত 8ও লিখতে পারতাম, 8 দুগুণে 16, অথবা 4 গুণিত 4ও লিখতে পারতাম, বা 4 স্কয়ার লিখতে পারতাম। কেন 2 টু দি পাওয়ার 4 লিখবো? কারণ আমার এই যে এখানে কিন্তু বলে দিচ্ছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, তাহলে এই ফরম্যাটে আমার নিতে হবে। বেজ হবে 2, আর পাওয়ারটা বানাতে হবে যে 2 এর কত পাওয়ার দিলে 16 হয়, 2 এর পাওয়ার 4 দিলে 16 হয়। এই জন্য আমরা এই ফরম্যাটে লিখলাম। ওকে, তাহলে এবার দেখো 2 টু দি পাওয়ার 4 তো বুঝলাম, এই 4 কি? 4 মানে কি? n না? কারণ n b এর উপাদান সংখ্যা সমান 4, 4 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? n লিখতে পারি। এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার n। এই দেখো পাওয়ার অফ b 2 টু দি পাওয়ার n কে সমর্থন করছে, তার মানে একই জিনিস, তাই না? এটা প্রমাণিত হয়ে গেছে। তাহলে এই যে এখানে লিখতে পারি আমরা যে অতএব পাওয়ার অফ b 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো, এটাই অ্যান্সার। ওকে, আশা করি এটা গ নম্বর ছিল। খুব ভালোভাবে তোমরা গ নম্বরটি বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সৃজনশীল 2 নম্বর ক্লাসে অন্য একটি বোর্ডের কোশ্চেন সলভ করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।